আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা আজকে সবচেয়ে বড় খবর হিসাবে দেখা দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের কাজিন, একজন ব্রিটিশ নাগরিক আইরিন খানকে বিএনপি সরকার আমাদের জাতিসংঘ সদর দপ্তরে যে পার্মানেন্ট মিশন আছে সেখানে তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায়। প্রতিমন্ত্রীর মর্যাদায় আইরিন খানকে নিয়োগ দেওয়াটা মোটেই বড় কিছু না। আইরিন খান ইতিমধ্যে মোটামুটি যে পরিমাণ পরিচিত এবং তার যে প্রমিনেন্স, তাকে মন্ত্রী হিসাবে নিয়োগ দিলেই হয়তোবা আরো উপযুক্ত হতো। ভারত যেমন দীনেশ ত্রিবেদী সাহেবকে দিয়েছে, সেটা বড় বিষয় নয়। আইরিন খানকে নিয়োগ দিয়ে কি তারেক রহমান সাহেব নেপোটিজম করলেন, মানে আত্মীয়কে নিয়োগ দিলেন? আমি সেটাও মনে করি না। আইরিন খানের যে যোগ্যতা, সেটা আসলে এই ধরনের যোগ্য লোককে নিয়োগ দিলে কিন্তু সেটা নেপোটিজম হয় না। যে জায়গাটা খটকা আছে সেটা হলো উনি একজন ব্রিটিশ সিটিজেন। আমাদের কিন্তু এই ব্রিটিশ সিটিজেন ইত্যাদিকে বাংলাদেশ তো অবশ্যই এটাকেও আর এখন বড় করে ধরবো কেন। 2024 জঙ্গি উত্থানের পর তো 7-8 দেশের সিটিজেন ইউনুসকেই আমরা বাংলাদেশে ডাকাতি করার জন্য নিয়োগ করেছিলাম এবং তার সাথে প্রচুর বিদেশি ডাকাতকে আমরা নিয়ে এসেছিলাম। আলী রিয়াজ, আরো কত কত, একটা ছেলে তো তৈয়ব না কি যেন, সে আবার চলে করেছে, ডাকাতি করে সে চলে গেছে। ইউনুস সেও কিন্তু জার্মানি না কোথায় থাকে, তৈয়ব না কি আমি জানি না, নামগুলো আমার এত মনে থাকে না। এইসব জঙ্গিরা কোথা থেকে উঠে এসছে, আবার কোথায়, সবার নাম মনে রাখতে হবে এমনও কোনো বিষয় নেই। সে বোধহয় আইসিটি বিষয়ক কিছু ছিল। একদম দেখেন, ডাকাত দল ঝাঁকে ঝাঁকে এসে আবার ঝাঁকে ঝাঁকে চলে গেছে। ইউনুসের সময়ের ডাকাতিটা দেখেন আপনারা একটু। শুধু বাংলাদেশের মানুষ প্রচুর দারিদ্র স্বীকার করে, হ্যাঁ, ইউনুসের এই যে 2 লক্ষ কোটি টাকা নাকি ঋণ করেছে 1 বছর 2 বছর রাষ্ট্র শাসন করতে গিয়ে, সেইটা মেনে নিয়েও কিন্তু ইউনুসকে এখনো বাংলাদেশের মানুষ নিজের দেশে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এবং সে সব ধরনের আনন্দ উল্লাস, তার লামিয়া সবই ঠিক আছে আর কি। আইরিন খান ব্রিটিশ সিটিজেন। উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামক যে ব্রিটিশ বেসড আন্তর্জাতিক মানের কি বলবো মানবাধিকার সংস্থা, সেটার সেক্রেটারি জেনারেল ছিলেন দীর্ঘ 8-9 বছর, 2001 থেকে 2009 সাল পর্যন্ত, যেটা খুবই প্রেস্টিজিয়াস একটা সংগঠন। কিন্তু প্রেস্টিজিয়াস সংগঠন হলেও তো যুক্তরাজ্য রাষ্ট্রটা যে ইসলামিক মৌলবাদ দ্বারা দখল হয়ে গেছে, সেটা তো আসলে তারা ঠেকাতে পারেনি। তারা এগুলো ভাবে হয়তো ভিন্ন ব্যবস্থা করবে। ইংরেজদের তো আর বুদ্ধি শুদ্ধি কম নেই। আইরিন খান সম্ভবত আনঅফিসিয়ালি হয়তো ইউনুসের গভর্নমেন্টকেও বিভিন্নভাবে সহায়তা করতে পারে। একটা জিনিস আমরা দেখেছি, আইরিন খান, আমি যেটা বুঝি যে পাকিস্তানি সেকুলার যে জিনিসটা আপনাদের বুঝতে হবে, আসলে বাংলাদেশের সর্বনাশটা বুঝতে হলে পাকিস্তানি সেকুলারটা বুঝতে হবে। আমার আগামী কাল রাত 9টায়, অর্থাৎ বাংলাদেশে আজকেই রাত 9টায়, এখন তো সকাল হয়ে গেছে, আমি যে স্পেশাল সিরিজটা করছি জুলাই জঙ্গি উত্থানের উপর, সেই সিরিজে এই পাকিস্তানি সেকুলারদের নিয়ে আরেকটা আলোচনা বের হবে, তারপরে আরেকটা। এদেরই সদস্য হলেন আপনার এই আইরিন খান। আইরিন খান সবই ঠিক আছেন, উনি মানবাধিকার কর্মী, মানবাধিকার বোঝেন, সেগুলো নিয়ে উনি কলাম টলাম লেখেন এবং বিখ্যাত প্রতিষ্ঠানের উনি প্রধান ছিলেন, সবই ঠিক আছে। কিন্তু আমাদের দৃষ্টিতে উনি একজন পাকিস্তানি সেকুলার। পাকিস্তানি সেকুলারদের স্বপ্নটা কিন্তু আপনাকে বুঝতে হবে। পাকিস্তানি সেকুলারদের স্বপ্ন হলো পাকিস্তান অথবা পাকিস্তানের প্যারালাল কোনো রাষ্ট্র। আমাদের মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক, আধুনিক, গণতান্ত্রিক,
বাংলাদেশ রাষ্ট্র গঠনের স্বপ্ন যেটা ছিল সেটা পাকিস্তানি সেকুলার লোকগুলাও হয়তো দেখে, কিন্তু সেটা পাকিস্তানের আদলে কি তার মূল ফাউন্ডেশন হবে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা। এই জোটেরই একজন নাগরিক হলেন আমাদের নাগরিক, বাংলাদেশে তো বলা যাবে না, ব্রিটিশ সিটিজেন আইরিন খান, এবং তাকে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া হয়েছে। এটা আইরিন খানের জন্য একটা বড় প্রাপ্তি। উনি তো অনেক বড় বড় পজিশনে ছিলেন, তারপরেও একটা দেশের রাষ্ট্রদূত হিসাবে জাতিসংঘের সদর দপ্তরে বসা, চাইলে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করতে পারা, ইউএস সেক্রেটারি অফ স্টেট, এইভাবে বড় বড় লোকের সাথে ওইখানে ফর্মালি অনেক কথাবার্তা বলার। ছোট ছোট অনেক কমিটি হয়, কমিটিতে থাকলে সেই জায়গায় আবার সাপোর্টের জন্য এই বড় বড় দেশের অনেক সময় প্রেসিডেন্টদের সাথেও দেখা হয়ে যায়, পিআরদের, অনেক হোমরা চোমরাদের সাথে নতুন করে আপনার কথা বলার সুযোগ হয়। এটা যেমন আইরিন খানের জন্য একটা বড় সুযোগ, আবার তারেক রহমানের জন্য একটা বড় সুযোগ যে 2024 থেকে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন শুরু হয়ে গেছে, যেটা ইতিহাসের সেরা বলতে পারেন। এটা আমরা একবার দেখেছিলাম 2001 সালে তারেক রহমান তো না, তখন বেগম খালেদা জিয়ার সরকার আসার পর, হিন্দু নিধন, আওয়ামী লীগ নিধন। 2024-এ এটা মোটামুটি আওয়ামী লীগ নিধন, হিন্দুদের নিধনটা হয়তো বা কম হয়েছে, অনেকে এটা মানতেই চায় না। হিন্দু নিধন বলে যে না, এরা আওয়ামী লীগ করে দেখে এদেরকে নিধন করা হচ্ছে, হিন্দু হিসাবে নিধন করা হচ্ছে না। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন আইরিন খান জাতিসংঘের, অবশ্য ইউএন নিউ ইয়র্কের অফিসে মানবাধিকার নিয়ে আলোচনা কম হয়, সেটা আলোচনা হয় জেনিভাতে, সেটা নিয়েও কথা বলবো। সেখানেও একজন হোমরা চোমরাকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে খবর এসছে। আইরিন খান কিন্তু তারেক রহমানের সরকারকে নিশ্চিতভাবে আপনার সহযোগিতা করতে পারবে। আর মানবাধিকার বলুন, ইত্যাদি বলুন, এগুলোর বিষয় তো বুঝতেই পারছেন যে আসলে জাতিসংঘ এইসব হলো আসলে কোনো বিষয় না। জাতিসংঘ ইত্যাদি যদি সত্যিকারের মানবাধিকার নিয়ে এদের যদি জেনুইন আপনার খোঁজ খবর থাকতো তাদের মধ্যে, বা আপনি যদি তাদেরকে সত্যিকার অর্থে তাদের উপর আপনি আস্থা রাখতে পারতেন, তাহলে তো ওই যে অস্ট্রিয়ান নাগরিক ভলকার টুর্ককে দিয়ে ইউনুস এত বড় জালিয়াতি রিপোর্ট বের করতে পারে না, পারতো তো না। ফলে যেটা আওয়ামী লীগকে বুঝতে হবে যে জাতিসংঘ বলুন, যেখানেই বলুন, যোগ্য লোক অনেক কিছু করতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার মোটা দাগে ব্যর্থ আর কি যোগ্য লোক নিয়োগ দিতে। এইখানে আসবো, আরো অনেক কথা আছে, আসলে কথার তো শেষ নাই। তারেক রহমান যোগ্য লোক নিয়োগ দিয়েছেন, ওনার সরকার মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আওয়ামী লীগ নিধন করে যাচ্ছে, ইউনুস নিধন করেছে। এই যোগ্য লোকগুলো এখন আওয়ামী লীগের বিএনপি সরকারকে নিশ্চিতভাবে ভালোভাবে ডিফেন্ড করবে জাতিসংঘে, এটা প্রত্যাশিত। সেখানে নাকি আবার দ্বিতীয় ডেপুটি চিফ অফ মিশন হিসাবে নিয়োগ দিচ্ছে ওয়াহিদুজ্জামান নামে এক বিএনপি অ্যাক্টিভিস্টকে। এইটা যেটা হবে, আইরিন খান এবং ডেপুটি চিফ অফ মিশন, এরা তো দূতাবাস কিভাবে চলে এগুলো জানে না। ফলে দূতাবাস তারও নিচের যেসব ফরেন সার্ভিসের অফিসাররা থাকবে তাদের উপর অনেকটা নির্ভরশীল থাকবে। এবং সবসময় আসলে রাষ্ট্রদূত এইরকম রাজনৈতিক নিয়োগ দিলে, অন্তত ডেপুটি চিফ অফ মিশন যদি ফরেন সার্ভিস থেকে করে, তাহলে রাজনৈতিক সরকারগুলো একটু ভালো সুবিধা পায়। এই জায়গায় বিএনপি একটু হয়তো রিস্ক নিয়েছে। সেখানে সঞ্চিতা হক নামে একজনকে নিয়োগ দিয়েছিল বলে শুনছিলাম, তাকে আবার ওরা একেবারে কম্বাইন্ডলি এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, বিএনপি জামাতের যারা যারা অ্যাক্টিভিস্ট আছে, ওই জন্য বোধহয় ওই নিয়োগটা বাতিল করে এই ওয়াহিদকে দেয়া হয়েছে। সরকারি অফিসারদের হয় কি, সরকারি অফিসারদের আপনি কখনো দলীয় হিসাবে খুব একটা বিবেচনা করে লাভ নাই। আবার দেশের প্রয়োজনে আমার মতো তো কেউ আসবে না। আমি তো কখনোই দলীয় ছিলাম না, আমি যেখানে কাজ করছি সব জায়গায় আমার অন্যরকম ছিল।
কিন্তু সেটা ভিন্ন জিনিস। তবুও এই ক্যাম্পেইনের কাছে রাজনৈতিক দলগুলা মাঝে মধ্যে সম্মান দেখাইতে হয় ক্যাম্পেইনকে। আর মোটা দাগে ফরেন মিনিস্ট্রি তো আওয়ামী লীগের ঘাঁটি না, এটা হলো জামাত বিএনপির ঘাঁটি। তো সেদিক থেকে তারেক রহমান সরকারের বেশি চিন্তা করারও নাই। তবুও সাম্প্রতিক যে খবর, পত্রিকায় যে খবর দেখলাম, সেই নিয়োগগুলো যেভাবে তারেক রহমানের সরকার দিলেন, এটাতে বোঝা যায় যে মানে প্রশাসনিকভাবে তারা কতটা চিন্তা করেন যে তাদের নিজেদের লোকজনকে জায়গা মতো বসানোটা কতটা গুরুত্বপূর্ণ। আর আওয়ামী লীগের মন্ত্রীরা, অন্তত ফরেন মিনিস্ট্রিতে আমি কখনোই এটা দেখি নাই, তাদের সেই সিক্সথ সেন্সও ছিল না। অতি দুর্বল আর কি এই দিকগুলো থেকে। খুব বেশি আসলে বদনাম করলেও লাভ নাই, ঘুরে ফিরে 2-4 জনের উপরই তো বদনাম আসে। কিন্তু এটা যদি জননেত্রী শেখ হাসিনা চিন্তা করেন বা উচ্চ পর্যায়ে চিন্তা করে, তাহলে ঠিক হতে পারে, না হলে ভবিষ্যতে এটা চলতে থাকবে। আবার 24শে আগস্ট, হ্যাঁ 24 সালের 5 আগস্ট ঘটে যাবে। এটা সবসময় দেখা যায় যে একেবারে আওয়ামী লীগের নেতা কর্মী সবাই আসলে শেখ হাসিনার প্রতি অন্যায় করেছেন। তারা কখনো দল এবং দেশ, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো নিয়ে ভাবেননি। আর তারেক রহমান তো কিছুই ভাবা লাগছে না। দেখেন, উনি যাকে ফরেন সেক্রেটারি হিসাবে নিয়োগ দিতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে, তিনি হলেন সালাউদ্দিন নোমান চৌধুরী, যাকে আইরিন খান রিপ্লেস করবেন। সালাউদ্দিন নোমান চৌধুরী অত্যন্ত সৎ একজন কর্মকর্তা। উনি ইয়ে করত, বুয়েটে বিএনপি ছাত্রদল এগুলোর নেতা টেতা ছিল, আমরা শুনতাম। তো এখন মনে হচ্ছে হয়তো ছিল, না হলে তো খোঁজ খবর করে এরকম ব্যক্তিকে বের করা, এটা তো তাদের বোঝা যায় যে হোমওয়ার্কটা খুব ভালো। যাই হোক, আমি নিজে জানি না নোমান চৌধুরী কি ছিলেন না ছিলেন, বাট আমি যেটা জানি যে উনি অত্যন্ত সৎ মানুষ। যদিও ফরেন মিনিস্ট্রিতে অসৎ লোকজন তেমন টাকা পয়সা বানাতে পারে না, খুব যারা অসৎ লোক তাদের জন্য ফরেন মিনিস্ট্রি জায়গাও না। তবুও অনেকে চুরিদারি করে, তেল নুন পেঁয়াজ এগুলো চুরি করে। এই দিক থেকে নোমান চৌধুরী খুবই খাঁটি একজন মানুষ, এবং মোটামুটি তার দেশপ্রেমও আছে। মোটামুটি না, তার মতো করে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে একজন দেশপ্রেমিক বলা যায়। আমি সুনাম করছি দেখেন, আবার তার নিয়োগ বাতিল করে দেয়। যদিও সেটা করবে না, বিএনপি এতটা কাঁচা না আওয়ামী লীগের মতো, আমার সেটা মনে হয় না। নোমান সাহেবের এই ইয়ের বা তার সততার বেশ কিছু উদাহরণ আছে আর কি, যেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি মনে করি যে রাষ্ট্রের ক্ষমতা হাতে পেয়ে যারা চুরিদারি করে, সেটা আসলে খুবই খারাপ কাজ। যেমন বিএনপির খুব বিখ্যাত ফরেন সেক্রেটারি ছিলেন শমশের মবিন চৌধুরী, কি ওনার হাত টানের অভ্যাস ছিল, চুরির অভ্যাস ছিল, আদারওয়াইজ খুব ভালো। নোমান চৌধুরী আবার তার বিপরীত আর কি, বিপরীত একজনকে পাওয়া গেল। নোমান চৌধুরীর সাথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো বলে আসলে এই ভিডিওটা দীর্ঘ করতে চাই না, ওটা আরেক আলোচনা করব চুরিদারি নিয়ে হয়তো একদিন। আমি আসলে ফরেন মিনিস্ট্রি, ফরেন সার্ভিস, কূটনীতি এসব ব্যাপারে বেশি বেশি আলোচনা করব। আসলে আমাদের একটা ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য এই জায়গাটা ভালো করে আসলে তৈরি করা দরকার। তো আশা করি আপনারা শুনতে থাকবেন আর কি, একটু সহযোগিতা করবেন, এই ভিডিওগুলা সব জায়গায় দিবেন। মাঝে মধ্যে লম্বা হয়ে যায়, কথা তো ছোট করে বলা যায় না, আর আমি তো আসলে বোঝেনি, এই জায়গায় তো আমি পারঙ্গম না। তারপরে এখন যে ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি আছে আসাদ আলম সিয়াম, তাকেও দিল্লিতে নিয়োগ দেওয়া হচ্ছে হাই কমিশনার হিসাবে। এটাও কিন্তু বিএনপি সরকারের জন্য একটা ভালো নিয়োগ আমি মনে করি। আসাদ আলম সিয়ামও যোগ্য মানুষ, নরম সরম ভদ্র, কিন্তু রেসপন্সিবল অফিসার। আর একজনকে নিয়োগ দিল ইউকেতে হাই কমিশনার করে, উনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় এই সালাউদ্দিন নোমান যেখানে আছেন এখন, আইরিন খান যেখানে যাচ্ছেন, সেখানে ছিলেন আব্দুল মুহিত।
তাকে ইউনূস ডাকলো শেখ হাসিনার রাষ্ট্রদূত হিসাবে, পরে ডেকে আবার তারাই ফরেন সার্ভিস একাডেমির রেক্টর করেছিল। পদটা সম্মানিত, বাট অত বেশি গুরুত্বপূর্ণ না। আমি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে করি, কারণ ওইখানে আমাদের তরুণ ডিপ্লোম্যাটরা তৈরি হয়। মুহিত সাহেব ও ভদ্রলোক, এগুলো কিন্তু সবাই কিন্তু বিএনপি পন্থী কিন্তু যোগ্য কর্মকর্তা। মুহিত সাহেব আবার প্রফেশনালও বলতে পারেন, কারণ তারা তো আওয়ামী লীগ সরকারের সাথে যোগ্যতার সাথে কাজ করেছে। আর মুহিত সাহেবের সুবিধা হলো উনি সিলেটের মানুষ, ধারণা করি আমাদের যে তাকে তো আমি আসলে খুব একটা সম্মানের চোখে দেখি না, তারেক রহমানের যে উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক হুমায়ুন কবির, সেও সিলেটের। আবার আমাদের আগে অনেক মন্ত্রীরা, এই আমাদের মোমেন সাহেবও সিলেটের ছিলেন। সিলেটের মানুষজন আবার সিলেট বলতে অন্ধ, এই ব্যাপারে তাদের কোনো, সেখানে কোন দল কি করে এগুলো তাদের কাছে কোনো বিবেচ্য বিষয়ই না। এটার ফরেন মিনিস্ট্রিতে এই জন্য সিলেটের লোকজন সব সময় ভালো করতেন। এই মুহিত সাহেব আবার সেই মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী যখন ফরেন সেক্রেটারি ছিল, তার ডাইরেক্টর ছিলেন, এবং তখন থেকে মুহিত সাহেব ভালো অফিসার হিসাবে পরিচিতি পেতে থাকেন। এবং আমি বুঝতে পারি, যেটা বোঝা যায় সেটা হলো যে আমাদের ইউকেতে যে কমিউনিটি আছে, এটাকে হ্যান্ডেল করা আসলে খুবই কঠিন। এত বড় একটা কমিউনিটি, এবং এটার যে এখানে অনেক হোমরা চোমরা, অনেক দুইজন তো গিয়ে মন্ত্রী এমপি হলো এবারে, মালেক এবং এই হুমায়ুন কবির তারেক রহমানের সাথে গিয়ে এই জায়গাটা আসলে চালানোর মতো যোগ্য লোক তো খুব কম আছে। সেই দিক থেকে এটাও কিন্তু খুব খাঁটি, একেবারে যোগ্য লোকের জন্য একটা যোগ্য পদ তারেক রহমান সাহেব দিয়েছেন। মুহিত সাহেবের নিশ্চিতভাবে সেই ক্যাপাসিটি আছে। এই ইউকের মতো, ইউকেতে যেই বিশাল আমাদের যে বড় কত 0.5 মিলিয়ন তো হবে, বেশিও হতে পারে, যে কমিউনিটি, তার মধ্যে আবার সিলেটি বেশি। তো মুহিত সাহেবের নিয়োগটাও কিন্তু তারেক রহমানের বা বিএনপি সরকারের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে অবশ্যই একটা ভালো নিয়োগ হয়েছে। আর একটা নিয়োগ হয়েছে যেটা হলো রিয়াজ হামিদুল্লাহ, দিল্লিতে যে হাই কমিশনার আছে, খবর এসছে যে তাকে জেনিভাতে ইউএন এর যে অফিস আছে জেনিভাতে, সেই অফিসে, সেটাও আমরা বলি পার্মানেন্ট মিশন, সেখানে স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিচ্ছে। এইটাও দেখেন খুবই সুচিন্তিত বলবো যে একটা নিয়োগ, কারণ রিয়াজ হামিদুল্লাহ তো এই বিএনপি জামাত এই সরকারগুলোকে এই হিউম্যান রাইটস ভায়োলেশন যা করছে, এগুলোকে ডিফেন্ড করার জন্য তার জান দিয়ে দিবে। রিয়াজ হামিদুল্লাহকে তারা ভালো জায়গায় নিয়োগ দিয়ে দিল। এই যে কয়টা নিয়োগ বললাম, এর মধ্যে একমাত্র রিয়াজ হামিদুল্লাহর হাত টানের অভ্যাস আছে, অর্থ বানাতে জানে। বাকিগুলো তো আইরিন খান সম্পর্কে তো আমি জানি না, টাকা পয়সার ব্যাপার, আর সে তো আসলে এইদিকে তার ধান্দা থাকবে না আশা করি। বাকি যে কয়েকজন, এরা আবার সৎ মানুষ আর কি। তো সততার একটা মূল্য আছে, সেটা তারেক রহমানের দিক থেকে যদি আমরা এটা দেখি, যে উনি সততার মূল্য দিয়েছেন, এফিসিয়েন্সির মূল্য দিয়েছেন, তার রাজনৈতিক আদর্শের প্রতি মূল্য দিয়েছেন। এই 4-5টা গুরুত্বপূর্ণ নিয়োগে আমি যদি প্রশ্ন করি আমাদের আওয়ামী লীগ সরকারকে, তারা কি এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগে এই ধরনের এফিসিয়েন্সি দেখাতে পেরেছিলেন? এটা ঠিক যে ফরেন মিনিস্ট্রিতে খুঁজে পেতে হয়, এই মুক্তিযুদ্ধের পক্ষের তো অফিসারই নাই, কিন্তু না থাকলেও তো আপনার প্রশাসনিক দক্ষতা বলে তো একটা কথা আছে। সেই জায়গায় তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার অত্যন্ত দুর্বল ছিল। যা হোক, এই আলোচনা অনেক দূর টেনে নেওয়া যায়, এই আলোচনাগুলো আমি চালিয়ে যাব যাতে সবাই জানতে পারেন। আর আমাদের ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে যারা মন্ত্রী হবে, যারা এমপি হবে, যারা দেশ চালাবে, তারা যদি আমার আলোচনাগুলো নিয়মিত শিখে ভবিষ্যতের জন্য তারা
কিছু চিন্তা ভাবনা বের করতে পারে, তাহলে আসলে এই আলোচনাগুলোর সার্থকতা আছে, নতুবা তো কিছুই নাই। 2013 সালের 5 মে রাতে যে হেফাজতের তাণ্ডব চলেছিল, সেখানে তারেক রহমানের সরকার অনেক খুনের প্রমাণ পেয়েছে। তাদের যে আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সে জানিয়েছে, আজকের পত্রিকায় গুলোতে খবর বেরিয়েছে যে 21শে জুলাই তারা আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এই অভিযোগ দায়ের করবে। মজার বিষয় কি জানেন, তারা যাদেরকে অভিযুক্ত করতে যাচ্ছে তার মধ্যে মহিউদ্দিন খান আলমগীরের নাম আছে। মহিউদ্দিন খান আলমগীর ছিলেন তখন ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী। যারা ভেতরের খবর জানে তারা জানে যে সবার আগে ওই দিন ভয়ে মহিউদ্দিন খান আলমগীর পালিয়েছিল। কোন মহিউদ্দিন খান আলমগীর? যাকে টেনে অনেক কষ্টে জনতার মঞ্চে আনা হয়েছিল 1996 সালে। এই কিছুদিন আগে আমাকে এক ভাই বললেন যে মহিউদ্দিন খান আলমগীর কিন্তু জনতার মঞ্চে আসতে চায় নাই, পরে তো সেই হিরো হয়ে গেছে জনতার মঞ্চে। তাকে জোর করে টেনে আনা হয়েছিল। এবং মহিউদ্দিন খান আলমগীর হলেন জিয়াউর রহমানের খুব ভক্ত। উনি খাল কাটা কর্মসূচির উপর ডক্টরেট প্রাপ্ত। এই মহিউদ্দিন খান আলমগীর আমাদেরকে এক বিশাল তত্ত্ব শুনিয়ে সারা বাংলাদেশে হাসির পাত্র হয়েছিলেন যে রানা প্লাজার পিলার ধরে জামাত বিএনপির কর্মীরা নাড়াচাড়া করাতে ভ্রমণটা ভেঙে পড়েছিল। উনি ওইভাবে বলেন নাই, কথাটা এইভাবে এসছে। আর বাংলাদেশের মানুষ তো কাউকে উন্মাদ বানাতে হলে এগুলো নিয়েই বানায় আর কি। তা একজন ভীরু কাপুরুষ জঙ্গিদের ভয়ে যে আগেই অফিস ছেড়ে পালিয়েছে, তাকেও তারা আর মুক্তি দিচ্ছে না। যা মানে জিনিসটা দুইভাবে দেখা যেতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা যদি দেখি যে কত কাপুরুষ একটা লোক এই মহিউদ্দিন খান আলমগীর, যার ভাতিজানা ভাগনা হলো যে কলিমুল্লাহ, যাকে যে 24-এর লাল বদর হওয়াতেও ইউনূসের রোশানল থেকে বাঁচতে পারেনি, আবার তারেক রহমানের রোশানল থেকেও বাঁচতে পারেনি। তারেক রহমান নাকি তার চাকরিটাও শেষ করে দিয়েছে। সেই কলিমুল্লাহ যে আবার শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াতকে পিএইচডি করিয়ে দিয়েছিল, মানে নকল করা পিএইচডি আর কি। যা হোক, এই মহিউদ্দিন খান আলমগীরকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, নাম একটা ছিল, ঢুকিয়ে দিয়েছে। বোঝেন তাহলে তদন্তের কি অবস্থা। তারা জানেই না যে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন পালিয়ে গিয়েছিল ভয়ে। এই হলো তদন্ত। অর্থাৎ তারেক রহমানের সরকার আওয়ামী লীগের উপর যেই স্টিম রোলার চলতেছে 5 আগস্টের জঙ্গি উত্থানের পর থেকে, সেইটাকে যে তীব্রতর করছে, এটা হলো তার একটা জাজ্জল্যমান প্রমাণ। সত্য কথা হলো 5 মে 2013 সালে কোনো খুনাখুনি হয় নাই ওইখানে। এত ইফিশিয়েন্টলি এই জঙ্গিগুলাকে বের করে দেওয়া হয়েছিল। আমি সবাইকে জঙ্গি বলছি না, অনেক নিরীহ মাদ্রাসার ছাত্র ছিল, কিন্তু এর উদ্যোক্তা তো জঙ্গিরা। সেই দিন রাতে এই অপারেশন ফ্লাশ আউটে কোনো হতাহত হয় নাই। খুন হয়েছে জঙ্গিদের দ্বারা, এবং পুলিশেরও হতে পারে। সেটা হলো পরের দিন সকালে যখন যাত্রা বাড়িতে এই জঙ্গিরা যেই পথে পালায়, ওইখানে রিইনফোর্সড হয়েছিল, জঙ্গিরা এসে খুনাখুনি করেছে। আমরা তো দেখেছি যে যাত্রাবাড়ির ওই এলাকা কিভাবে আওয়ামী লীগ জঙ্গিদের সূতিকাগার হিসাবে গড়ে তুলেছে, এবং যার খেসারত কিন্তু 2024-এ কিন্তু এই আওয়ামী লীগের সরকার দিল, এবং পুলিশও দিল। সেখানে অনেক পুলিশকে মেরে, যা এগুলো আমরা জানি যে পুলিশ মেরে টাঙ্গিয়ে রাখার মতো অমানবিক কার্যক্রম করেছে। কিন্তু সত্য কথা হলো যে 5 মে 2013 সালে কোনো ধরনের খুনের ঘটনা ঘটে নাই। অর্থাৎ খুন তো না, আপনি যদি একটা সরকারি এইরকম আপনি যদি অপারেশন চালান, যারা দেশকে ধ্বংস করার জন্য সামিল হয়েছে, সেখানে তো খুন মৃত্যু ঘটতেই পারে। সেরকম মৃত্যু কিন্তু ঘটে নাই। এবং পরবর্তীতে অধিকারের আদিলুর রহমান 63 জন বা 62 জন এরকম একটা লিস্টটা আমি দেখেছিলাম, এটার অনেক কিছু দেখেছিলাম, বের করেছিল যে এগুলো নাকি মারা গেছে। পরে দেখা গেছে যে প্রতিটা তালিকার প্রতিটা নাম ছিল ভুয়া। বোঝেন, সেই জায়গায় তারা প্রমাণ পেয়েছে, খুনের ঘটনা প্রমাণ পেয়েছে। শেখ হাসিনাকে
এখন শেখ হাসিনাকে তো দিবেই, সাথে সাথে আরো তখন পুলিশের আইজিপি যারা ছিলেন, র্যাব বা পুলিশের অনেকজনকে দিচ্ছে আর কি, এই মামলায় জড়াচ্ছে। আসলে 5ই মে হেফাজত কাণ্ডে ছিল আমাদের বাংলাদেশের মানে দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনীর একটা সাকসেসফুল অপারেশন। সেই অপারেশনটা কিন্তু ওই দিন ব্যর্থ হয়ে যেত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিল বাংলাদেশের সেরা জঙ্গিগুলোর মধ্যে একটা, ইকবাল করিম ভূঁইয়া। চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার, ইকবাল করিম ভূঁইয়া, আমরা তো শুধু জেনারেল ওয়াকারের কথা বলি, ইকবাল করিম ভূঁইয়ার মতো একটা চরম জঙ্গিকেও কিন্তু আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী প্রধান করে রেখেছিল। এবং ইকবাল করিম ভূঁইয়া ছিল অনেক বেয়াদব টাইপের একটা লোক, এটা আমি অনেক জায়গায় শুনেছি, প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করত। ইকবাল করিম ভূঁইয়াকে সেদিন শেখ হাসিনা নিযুক্ত না করাতে এই কাজটা সফল হয়েছিল। যদি সেনাবাহিনীকে সেই দিন কাজে দিয়ে দেয়া হতো তাহলে কিন্তু 2024 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো না। কারণ হেফাজতের ওরা যেই ফোর্স নিয়ে ঢাকায় এসেছিল, পুরো উদ্দেশ্যটা কিন্তু ছিল যে বাংলাদেশ দখল করা। এবং সেই জন্য এই ভয়ে কিন্তু মহিউদ্দিন খান আলমগীর এবং সরকারের আরো অনেক মন্ত্রী পালিয়ে গিয়েছিল। তখন কারা জেগেছিল জানেন? শেখ হাসিনা জেগেছিলেন, সৈয়দ আশরাফুল ইসলাম জেগেছিলেন, আর আমাদের পুলিশ কর্মকর্তারা জেগেছিলেন। হ্যাঁ, বিজিবির ভালো ভূমিকা আছে, র্যাবের ভালো ভূমিকা আছে। এই যে প্রতিটা দেশপ্রেমিক সংগঠনকে তারেক রহমানও একই কায়দা চাচ্ছে যে ধ্বংস করে ফেলা। ফলে এই অভিযোগগুলো এরা করছে। তবে আমি মনে করি যে এগুলো তাদেরকে শুধু পৃথিবীর চোখে হেয় করবে। তারেক রহমানের সরকারকে কিভাবে জঙ্গিবাদের উপর তারা নির্ভরশীল, জঙ্গিবাদকে কিভাবে ভয় পায় সেইটা প্রমাণ করছে। দেখেন, তারেক রহমান বলছে যে আমার হাড্ডি যারা ভেঙে দিয়েছে তাদের প্রতি আমি প্রতিশোধ নিতে চাই না। কিন্তু হেফাজতের কাণ্ডে কেউ মারা যায়নি, সেখানে উনি প্রতিশোধ নিচ্ছেন। তার মানে কি? মানে হলো যে বাংলাদেশে জামাত, হেফাজত, স্বাধীনতা বিরোধী যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তারেক রহমান হয় তাদের কাছে অসহায়, নতুবা ইচ্ছে করে অনেক চালাকি করে তারেক রহমান এগুলো করাচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। 2024 সালের এত বড় আঘাতের পর আওয়ামী লীগ ধ্বংস হয় নাই। আওয়ামী লীগকে গত 2 বছর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তখন ধ্বংস হয় নাই। এই 2 বছরের 1 মাসের সমান নির্যাতন যদি আওয়ামী লীগ বিএনপিকে করত, ওই 17 বছর 16 বছরে বিএনপির কিন্তু চিহ্ন বাংলাদেশে থাকতো না। তারেক রহমান আজকে বলতে পারতেন না যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। কি দম্ভ! আওয়ামী লীগ কিন্তু সে নির্যাতন করে নাই। এখন তারেক রহমানরা এই ধরনের মিথ্যা বানোয়াট জঙ্গিদের এজেন্ডা বাস্তবায়ন করে স্বাধীনতা বিরোধী 1971 সালের ঘাতক দালালদের পক্ষে কাজ করে তারেক রহমানের সরকার কতদিন টিকে থাকে এইটা দেখার জন্য কিন্তু আমি ভীষণ আগ্রহের সাথে অপেক্ষা করছি।